জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের কথা মনে আছে? স্কুলে তো আমরা প্রায় সবাই পড়েছি, তাই না? পশুদের নিয়ে লেখা একটা রূপকথার গল্প। কিন্তু কি হবে যদি বলি এই সহজ সরল দেখতে গল্পের আড়ালেই লুকিয়ে আছে এক অন্য ইতিহাস, এক গভীর ষড়যন্ত্রের কথা। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক। শুরু করা যাক সেই গল্পটা দিয়ে যা আমরা সবাই জানি। এক খামারের পশুরা, তারা কথা বলতে পারে, পরিকল্পনা করতে পারে, এমনকি বিদ্রোহ করতে পারে। কিন্তু এই আপাত সাধারণ গল্পের পেছনেই যে এক কঠিন সত্যি লুকিয়ে আছে। গল্পের শুরুটা কিন্তু বেশ সুন্দর একটা স্বপ্ন দিয়ে। ওল্ড মেজর নামে এক জ্ঞানী বয়স্ক শূকর অত্যাচারী কৃষক মিস্টার জোনসের বিরুদ্ধে সব পশুদের একজোট করে। তার স্বপ্নটা ছিল এমন এক খামারের যেখানে সব পশু হবে স্বাধীন, সবাই থাকবে সমান। এবং বিদ্রোহ সফলও হয়। এরপর পশুরা তাদের নতুন সমাজের জন্য কিছু নিয়মকানুন তৈরি করে, বলতে পারেন অটুট আইন। এই 7টা অনুশাসনই ছিল তাদের সেই সাম্যের নতুন পৃথিবীর ভিত্তি। কিন্তু আসল গল্পটা তো এখান থেকেই শুরু। অরওয়েল নিজেই বলে গেছেন, এটা মোটেই শুধু পশুদের একটা রূপকথা নয়। এর প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা চরিত্র আসলে এক বিরাট ঐতিহাসিক ঘটনার ছায়া। অরওয়েল কিন্তু কোনো রাগঢাক করেননি। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছিলেন যে এই গল্পের কাহিনীটা আসলে রাশিয়ান বিপ্লবেরই একটা হুবহু প্রতিচ্ছবি। আর এর অসাধারণ প্রমাণ পাওয়া যায় বইয়ের চরিত্রগুলোর দিকে তাকালে। যেমন ধরুন, নেপোলিয়ন আর স্নোবল নামে দুই শূকরের মধ্যে ক্ষমতার লড়াই, আর তারপর ক্ষমতা দখলের জন্য নেপোলিয়নের সেই হিংস্র কুকুরদের ব্যবহার করা। এই পুরো ঘটনাটা কিন্তু সরাসরি স্টালিনের উত্থান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রটস্কিকে নির্বাসনে পাঠানোর ঘটনার কথাই মনে করিয়ে দেয়। এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে, অরওয়েল কেন বিশেষ করে এই গল্পটাই লিখতে এতটা মরিয়া হয়ে উঠেছিলেন? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যেই। বইটির ইউক্রেনীয় সংস্করণের একটা ভূমিকায় অরওয়েল লিখেছিলেন যে স্পেনের গৃহযুদ্ধে কাটানোর সময়টা তার চোখ খুলে দিয়েছিল। ওটা ছিল তার জন্য একটা বিরাট শিক্ষা। তিনি যা দেখলেন তা তাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তিনি অবাক হয়ে দেখলেন যে ইংল্যান্ডের মতো দেশের তথাকথিত শিক্ষিত জ্ঞানীগুণী মানুষও মস্কোর বিচার নিয়ে ছড়ানো অবিশ্বাস্য সব মিথ্যা কেমন অবলীলায় বিশ্বাস করে ফেলছে। এই ঘটনায় তাকে সত্যটা সবার সামনে আনার জন্য তাগিদ দেয়। কিন্তু সবথেকে বড় চমকটা এখনও বাকি। এই গল্পটা লিখতে গিয়ে অরওয়েল যা আবিষ্কার করেছিলেন তা গল্পের থেকেও বেশি অবিশ্বাস্য। আর সেই সত্যিটা তিনি একটা ভূমিকায় লিখেও গিয়েছিলেন, যা বহু বছর ধরে কেউ ছাপানোরই সাহস পায়নি। ভাবা যায়, চারজন প্রকাশক অ্যানিমাল ফার্ম ছাপতে সরাসরি না করে দেন। আর না করার কারণটা কিন্তু বইটার মান নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তাহলে কি সরকারের তরফ থেকে কোনো বাধা আসছিল? সরকার কি একজন ভিন্ন মতাবলম্বী লেখককে চুপ করিয়ে দিতে চেয়েছিল? অরওয়েল যা বললেন তা ছিল আরও ভয়ের। আসল বাধাটা কোনো সরকারি নিষেধাজ্ঞা ছিল না, বরং ছিল আরও সূক্ষ্ম, আর তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছু। আসল সমস্যাটা ছিল এক ধরনের বুদ্ধিবৃত্তিক কাপুরুষতা। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন একসাথে লড়ছে। তাই প্রকাশকরা এমন কিছু ছাপতে ভয় পাচ্ছিলেন যা তাদের মিত্রদেশকে মানে সোভিয়েত ইউনিয়নকে অসন্তুষ্ট করতে পারে। অরওয়েল এই পরিস্থিতির নাম দিয়েছিলেন এক বিপজ্জনক গোঁড়ামি। মানে এমন একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গিয়েছিল যেখানে সোভিয়েত শাসনের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করাই যেন একটা অপরাধ, আর সেটা ছাপা তো দূরের কথা। আর ঠিক এখানেই আমরা অ্যানিমাল ফার্মের সেই মূল সতর্কবার্তার কাছে এসে পৌঁছাই। এই বার্তাটা শুধু রাশিয়া বা কোনো একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার মধ্যে আটকে নেই। তাহলে শত্রু যদি শুধু স্বৈরশাসক বা সরকারি সেন্সরশিপ না হয়, তাহলে অরওয়েলের চোখে আমাদের স্বাধীনতার ওপর চূড়ান্ত হুমকিটা ঠিক কি? অরওয়েলের চোখে আসল শত্রু হল আমাদের নিজেদের ভেতরের এই গ্রামোফোন মন। সেই মন যা নিজে থেকে কিছু ভাবে না, শুধু যে রেকর্ডটা বাজিয়ে দেওয়া হচ্ছে সেটাই বিশ্বাস করে নেয়। সেই রেকর্ডটা কোন বিচারধারার সেটা বড় কথা নয়। কারণ অরওয়েলের কাছে স্বাধীনতার আসল মানেই হল অপ্রিয় সত্য বলার এবং শোনার অধিকার। যে কোনো সমাজের সুস্থতা নির্ভর করে এই অধিকারটাকে বাঁচিয়ে রাখার উপরেই। আর এখানেই অরওয়েল যেন আমাদের এই সময়ের জন্য একটা প্রশ্ন রেখে গেছেন। তথ্যের এই বিস্ফোরণের যুগে যখন চারদিক থেকে নানা মতের চাপ আসছে, তখন আমরা কিভাবে নিজেদের ভেতরের সেই গ্রামোফোন মনকে থামাবো? কিভাবে আমরা নিজেরাই সত্যিটা খুঁজে নেব?